ফুলকপি আর চিংড়ি মাছের এই রেসিপিটা বাড়িতে না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে এতটাই সুস্বাদু হয়। একবার সত্যি কথা বলতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আমি যেইভাবে বানিয়েছি স্বাদটা এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো। তো একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল নিতে হবে ফুলকপিগুলো কষে নেওয়ার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ফুলকপিগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু অল্প একটু জলে ভাপিয়েও নিতে পারেন, আর না ভাপালে সরাসরি তেলের উপর দিয়েও কিন্তু নুন হলুদটা দিয়ে দিতে পারেন। তো আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মেখে রেখে তারপরে দেখুন এইভাবে লাল লাল করে একটু ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নিয়েছি, যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও কিন্তু আমি নুন হলুদ মেখে রেখেছিলাম। তারপর আলুগুলোও বেশ লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আবার কড়াইতে যেই তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়েও খুব বেশি ভাজার দরকার নেই, একটু এপিট উপিট করে একটু লাল লাল করে করে নিলেই হবে। কারণ চিংড়ি মাছকে বেশি ভাজার প্রয়োজন নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তাই একটু এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব একটা বেশি কিন্তু আমি ভাজিনি, অল্প একটু ভেজে নিয়েছি, তুলে নিলাম। ওই কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন কিন্তু দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আমি এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছিলাম, ওটা দিয়েওছি, কিন্তু হয়তো আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো সেটা তাই জন্য স্কিপ করে গেছি। তো দেখুন আমি কিন্তু আদা রসুনের পেস্টটা এই সময় দিয়ে দিয়েছি। তো আদা রসুনের পেস্টটাও খুব ভালোভাবে একটু কাঁচা গন্ধটা চলে গেছে, ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। কষানোর পরে তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর কিন্তু আমি ধনে গুঁড়ো এখানে ব্যবহার করব না। এটা টেস্ট সত্যি কথা বলতে এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো, এটা কিন্তু আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে সত্যি এতে এতটা টেস্ট হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো পেস্ট। আর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে মশলাটা খুব ভালো করে, মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। আর আমি চারমগজ বাটা নিয়েছি, এখানে কিছুটা চারমগজ বাটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে কিন্তু চারমগজের বদলে একটু পোস্ত বাটাও দিতে পারেন। তো চারমগজ বাটাটা দেওয়ার কারণেও কিন্তু স্বাদটা খুব ভালো এসেছিলো। আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আর আমি যে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু মশলার সাথে দিয়ে দিচ্ছি। তো মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে, আর চিংড়ি মাছটাও কিন্তু এদিকে ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুটা, দিয়ে সব উপকরণগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। তো খুব ভালোভাবে কিন্তু আমার মশলার সাথে ফুলকপি আলু আর মাছটা কষানো হয়ে গেছে। তারপর আমি কিন্তু এখানে জলটা দিয়ে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু জলটা দিয়ে দিলাম। দেখুন মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানোও হয়ে গেল, আর সবজিগুলোও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেল। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে কিন্তু আমি ফুটতে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথমে কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি। তো আপনারা চাইলে যদি বেশি গরম মশলা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু প্রথমে গরম মশলা দিতেই পারেন তেলের ওপর। আমি কিন্তু দিলাম না, শেষে কিন্তু দেখুন ঝোলটা ভালোভাবে ফুটেও উঠেছে। বেশ কিছুক্ষণ আমি 5 মিনিট মতো ঢাকাও দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়ে বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। কারণ ঝোলটা অনেকটাই আছে, তাই কিন্তু একটু ঘন করে নেব। তো আর একটু 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কপি ডাঁটাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো 2 মিনিট ফুটানোর পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
আর নামানোর আগে আরেকটা আমি সিক্রেট মশলা দিয়েছি। এই মশলাটা হচ্ছে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু আরও খুব ভালো এসেছিলো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো খাওয়ার আগে গন্ধ শুনেই বলে দিয়েছিল যে আজকে রান্নাটা খুব ভালো হতে চলেছে, কারণ গন্ধটাই এত সুন্দর বেরোচ্ছিল। তো খাওয়ার পরেও সত্যি কথা বলতে এতটাই টেস্ট হয়েছিল, আমার মেয়ে তো বলে মা আমি যেন মাংস খাচ্ছি মনে হচ্ছে, এতটাই সত্যি কথা বলতে টেস্ট হয়েছিল। দেখুন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, আর খেতেও সত্যি কথা বলতে বললাম তো দুর্দান্তই হয়েছিল। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।